ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিবিএসই বোর্ডের দশম শ্রেণী, সপ্তম শ্রেণী বা অন্যান্য শ্রেণীতেও দেখা গেছে যে কারক ও অকারক সম্পর্ক অধ্যায়টি ব্যাকরণ অংশে পাঠ্য হিসেবে রয়েছে। তা সেক্ষেত্রে তোমরা কারক শব্দের অর্থ কী, কারক কাকে বলে, কারকের প্রকারভেদ, প্রত্যেকটি প্রকারভেদের ডেফিনেশন, তাদের বিভিন্ন দিক থেকে উদাহরণের প্রয়োগ তোমরা খুব সহজেই তৈরি করে ফেলতে পারো। কিন্তু যখন একটি বাক্যে পদ রেখাঙ্কিত করে কারক বিভক্তি নির্ণয় করতে দেওয়া হয় তখন কিন্তু তোমরা সমস্যায় পড়ে যাও বা সেখানে তোমরা ভুল কারক নির্বাচন করে ফেলো। তা সেক্ষেত্রে কারক বিভক্তি নির্ণয় করাটা খুবই সহজ বিষয়, সহজ ব্যাপার। একটুখানি মন দিয়ে দেখলেই বা বুঝে গেলে কিন্তু খুব সহজেই তোমরা কারক বিভক্তি নির্ণয় করতে পারবে। সেখানে তোমাদের মুখস্থ করে রাখার কোনো ব্যাপার নেই। কারকের যে 6টি প্রকার এবং অকারক পদ দুটি, অর্থাৎ কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অধিকরণকারক ও অপাদান কারক, এবং অকারক পদের মধ্যে রয়েছে সম্বন্ধ পদ ও সম্বোধন পদ। এই সমস্ত কারক সম্পর্কগুলি যে পদে সংগঠিত হয়েছে তা আমাদের নির্ণয় করতে হয়। বাক্যে যে পদটি রেখাঙ্কিত হয়ে থাকে সেই পদটির কী কারক সম্পর্কে ক্রিয়ার সঙ্গে সংযুক্ত সেটি আমাদের নির্বাচন করতে হয়। তাই বাক্যের সবার প্রথমে আমাদের আগে লক্ষ্য করতে হবে যে ক্রিয়াপদ কোনটি। ক্রিয়াপদ আগে আমরা বেছে নেব এবং বাক্যের মধ্যে যে পদটি রেখাঙ্কিত অবস্থায় রয়েছে ক্রিয়াপদের সঙ্গে সেই পদটি কোন সম্পর্ক সূত্রে আবদ্ধ সেটা আমরা তারপরে লক্ষ্য করব। সাধারণত তোমরা দেখবে কর্তৃকারকে ক্রিয়াকে আমরা কে দিয়ে প্রশ্ন করলে কর্তৃবাচক পদটি চিহ্নিত করতে পারি। অর্থাৎ বাক্যে কোন পদটিতে কর্তৃকারক হয়েছে সেটি যদি আমাদের বুঝতে হয় তাহলে ক্রিয়াকে আমরা কে দিয়ে প্রশ্ন করব। আর কর্মকারক বুঝতে গেলে ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব। করণকারকের ক্ষেত্রে কিসের দ্বারা, কি দিয়ে, এইভাবে আমাদের ক্রিয়াকে প্রশ্ন করে দেখতে হবে। নিমিত্তের জন্য কিসের জন্য বা কি হেতু বা কি নিমিত্ত ক্রিয়াকে আমরা প্রশ্ন করে দেখব। উত্তরে যে পদটি পাবো বাক্যের মধ্যে সেই পদটিতে হয়েছে নিমিত্ত কারক। অধিকরণের ক্ষেত্রে আমরা দেখব কিসের মধ্যে, কিসের ভেতরে। আর অপাদানের ক্ষেত্রে ঠিক অপোজিট অধিকরণের, কিসের থেকে, কি হইতে বা কি অপেক্ষা, কি চেয়ে। এইভাবে আমরা ক্রিয়াকে, সমাপিকা ক্রিয়াকে বাক্যের প্রশ্ন করব, তবে বাক্যের অপাদানবাচক পদটি নির্ণয় করতে পারব, অপাদান কারক নির্ণয় করতে পারব। আর সম্বন্ধ পদের ক্ষেত্রে কোনো প্রশ্ন নয় ক্রিয়াকে, কেননা সম্বন্ধ পদগুলি কোনোভাবেই বাক্যে ক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত নয়, বরং বাক্যের অন্যান্য পদের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে থাকে। মূলত আমরা সম্বন্ধ পদটা চিহ্নিত করে থাকি বিভক্তি দেখে, র বা এর বিভক্তি সংযুক্ত হয়ে থাকে, এবং সম্বন্ধ পদটি আমরা খুব সহজেই চিহ্নিত করতে পারি, কেননা বাক্যে সেটি অন্য একটি পদের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে বসে। আর সম্বন্ধ পদ তো একেবারে আলাদা, যে পদের দ্বারা কাউকে আহ্বান করা হয়, কাউকে ডাকা হয়, অর্থাৎ সেই পদটি আমরা বাক্যে দেখি আলাদাভাবেই ব্যবহৃত হয়েছে, তাই তাকে চিহ্নিত করতে আমাদের অসুবিধে হয় না। তাহলে আমরা চলো দেখি কতগুলি উদাহরণ দিয়ে যে কিভাবে আমরা একটি বাক্যের মধ্যে কোনো পদে কি কারক হয়েছে সেটি নির্ণয় করব, ক্রিয়াকে কিভাবে প্রশ্ন করব এবং আমরা কিভাবে বাক্যের বিভক্তি চিহ্নিত করব বা অনুসর্গ চিহ্নিত কখন করব আর কখন করব না সেটা আমরা একটু ভালো করে বুঝে নিই। তাহলে চলো আমরা আরেকবার দেখে নিই যে বাক্যের সমাপিকা ক্রিয়াকে কিভাবে প্রশ্ন করলে আমরা কারক নির্ণয় করতে পারবো। দেখো, কর্তৃকারক নির্ণয় করতে হলে ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করতে হবে, অর্থাৎ সমাপিকা ক্রিয়াকে, বাক্যের যেটি সমাপিকা ক্রিয়া। কর্মকারকের ক্ষেত্রে আমাদের ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। করণকারকের ক্ষেত্রে কিসের দ্বারা দিয়ে কর্তৃক দিয়ে প্রশ্ন করতে হবে সমাপিকা ক্রিয়াকে। নিমিত্ত কারকের ক্ষেত্রে কিসের জন্য বা নিমিত্ত। অধিকরণ কারকের ক্ষেত্রে দেখব কিসের মধ্যে, ভেতরে, অভ্যন্তরে। অপাদানের ক্ষেত্রে দেখব কিসের থেকে, হইতে, চেয়ে, অপেক্ষা। আমরা এই দিকগুলো দিয়ে সমাপিকা ক্রিয়াকে প্রশ্ন করব। এরপরে দেখো কতগুলি বাক্য দেয়া হয়েছে তোমাদেরকে। এই বাক্যগুলোতে আমরা কোনো পদেই রেখাঙ্কিত করা হয়নি, আমরা এখানে বাক্যের সমস্ত পদগুলিকেই
সমাপিকা ক্রিয়াকে নানানভাবে প্রশ্ন করে বিচার করে দেখব যে কোন পদে কী কারক হয়েছে। প্রথম বাক্যটিতে দেখো, মা ছেলেকে চাঁদ দেখান। এই বাক্যের ক্রিয়াপদ হচ্ছে দেখান পদটি। তা এখানে আমরা মূলত দেখছি যে এই ক্রিয়াটি হচ্ছে প্রযোজক ক্রিয়া, অর্থাৎ এই ক্রিয়াটি বুঝিয়ে দিচ্ছেন যে এই ক্রিয়াটি যিনি করছেন তিনি নিজে না করে অন্য কাউকে দিয়ে করাচ্ছেন। তাহলে এই দেখা ক্রিয়াটা কে সম্পন্ন করছে? না, মূলত আমরা বলবো বাক্যের ছেলে। আর মা এই দেখা ক্রিয়াটা সম্পন্ন করতে তাকে প্রযোজনা করছে বা সাহায্য করছে। তাহলে এই বাক্যে কিন্তু দুটি কর্তা। বাক্যে ক্রিয়াটি যিনি সম্পন্ন করেন তিনি হচ্ছেন বাক্যের কর্তা। তাহলে এখানে দুটি কর্তা রয়েছে, মাও কর্তা আর ছেলেকেও কর্তা। তাহলে আমরা এই বাক্যে দেখো প্রশ্ন করছি কে দেখান? না মা দেখান। আচ্ছা, কাকে দেখান? না ছেলেকে দেখান। কিন্তু ইতিপূর্বে আমরা দেখেছিলাম যে সমাপিকা ক্রিয়াকে এইখানে দেখো কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় কর্মকারক। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা বাক্যের কর্মকারক পাই। তাহলে এখানে তো আমরা সমাপিকা ক্রিয়াকে কাকে দিয়ে প্রশ্ন করলে তবে পাচ্ছি ছেলেকে। এখানে যে ছেলেকে পদটি, এটি আমরা যদি সমাপিকা ক্রিয়াকে প্রশ্ন করি কাকে দেখান তবে আমরা পাচ্ছি ছেলেকে। তাহলে তোমরা এখানে ভুল করে ভাবতে পারো যে এটি কর্মবাচক পদ। না, এটি কর্মবাচক পদ নয়, এটিও কর্তাবাচক পদ। তাহলে কি করে বুঝবে যে এটি কর্তা? না, তোমাদের একটা জিনিস শুধু মাথায় রাখতে হবে, ক্রিয়াটাকে আগে বাক্যে নির্বাচন করলে এবং শুধু একবার দেখে নেবে যে ক্রিয়াটি প্রযোজক ক্রিয়া কিনা। আসলে যে ক্রিয়াগুলি কর্তার নিজেরা সম্পন্ন করে অন্য কাউকে দিয়ে সম্পন্ন করান সেই ক্রিয়াগুলি হচ্ছে প্রযোজক ক্রিয়া। তাহলে এখানে দেখান ক্রিয়াটি দেখান, পড়ান, জানান, শোনান, শেখান, এগুলো সবই প্রযোজক ক্রিয়া। তা এই ধরনের ক্রিয়াগুলো থাকলে তখন আমরা বাক্যে দুটি কর্তা পেতে পারি, একটি প্রযোজক কর্তা, একটা প্রযোজ্য কর্তা। তা সেই ভিত্তিতে এখানে দুটি হচ্ছে কর্তাবাচক পদ। এরপরে দেখো যে পদটি রয়েছে, তাহলে এই দুটি পদে হয়েছে তোমার কর্তা বা কর্তৃকারক। আর চাঁদ, তাহলে কি দেখান? কি দিয়ে প্রশ্ন করলে কর্মবাচক পদ পাওয়া যায়? চাঁদ হচ্ছে কর্মবাচক পদ। চাঁদ হচ্ছে এখানে কর্মবাচক পদ। তার 2 নম্বর বাক্য দেখো, লীলা বই পড়ে। এই বাক্যের ক্রিয়া হচ্ছে পড়ে, সমাপিকা ক্রিয়া পড়ে। তাহলে এই পড়া ক্রিয়াটি কে সম্পন্ন করছে? কে দিয়ে প্রশ্ন করছি? তাহলে আমরা উত্তরে পাবো লীলা। তাহলে লীলা হচ্ছে এখানে কর্তৃকারক। আচ্ছা, কি পড়ে? বই। তাহলে কি দিয়ে প্রশ্ন করে যখন বই পাচ্ছি, এটি হচ্ছে কর্মকারক। তারপরের বাক্যে দেখো, দেশবাসী তাকে রাষ্ট্রপতি করেছেন। তাহলে করেছেন এটি ক্রিয়াপদ, সমাপিকা ক্রিয়া করেছেন। এই ক্রিয়াটি কারা সম্পন্ন করেছেন? না দেশবাসী। তাহলে দেশবাসী হচ্ছে এখানে কর্তৃকারক, দেশবাসী হয়েছে কর্তৃকারক। আচ্ছা, এবারে দেখো কাকে রাষ্ট্রপতি করেছেন? না তাকে। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়। আর কি করেছেন? না রাষ্ট্রপতি। তাহলে কি বা কাকে এই দুটো দিয়ে প্রশ্ন করলে আমরা পাই কর্মকারক। তাহলে এই দুটি পদে হয়েছে তোমার কর্মকারক, আর এটি হচ্ছে কর্তৃবাচক পদ। তাহলে এখানে কিন্তু আমরা ক্রিয়াটা দেখো করেছেন, এটা কিন্তু কোনো প্রযোজক ক্রিয়া নয়। তাহলে এই ক্রিয়ার ক্ষেত্রে আমরা যখন প্রশ্ন করব কি আর কাকে দিয়ে, সে দুটি পদই হবে কর্মবাচক পদ। তারপরে 4 নম্বর বাক্যে দেখো, আমরা চোখ দিয়ে দেখি। তাহলে দেখিটা হচ্ছে ক্রিয়াপদ, সমাপিকা ক্রিয়া। এই দেখা ক্রিয়াটা কারা সম্পন্ন করছে? না এটি বহুবচন বলে কারা প্রশ্ন করলাম, কে নয়, আমরা। তাহলে এটি কর্তৃবাচক পদ। আর কিসের দ্বারা দেখি বা কি দিয়ে দেখি? না চোখ দিয়ে। তাহলে চোখটা হচ্ছে এখানে কি? না করণবাচক পদ, মানে চোখ পদে হয়েছে করণ কারক। আর দিয়েটা হচ্ছে অনুসর্গ। তোমাদের যদি রেখাঙ্কিত করা থাকে শুধু চোখের তলায়, তখন বলবে করণ কারকে শূন্য বিভক্তি। আর চোখ দিয়ে যদি দাগ দেয়া থাকে তখন বলবে করণ কারকে দিয়ে অনুসর্গ। এর পরের বাক্যটি দেখো, 5 নম্বর বাক্য, তারা ফুটবল খেলছে। তাহলে বাক্যের ক্রিয়া হচ্ছে খেলছে। এই খেলা ক্রিয়াটা কারা সম্পন্ন করছে?
বহুবচন বলে আবার কারা দিয়ে প্রশ্ন, কের জায়গায় কারা হচ্ছে বহুবচন বলে, তাহলে তারা হচ্ছে এখানে কর্তৃবাচক পদ। আচ্ছা, তোমাদের স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে কি খেলছে, তাহলে কি দিয়ে প্রশ্ন করলে যেহেতু কর্ম পাওয়া যায় তাহলে ফুটবলটি কর্ম না, এখানে খেলা ক্রিয়াটি সম্পন্ন হচ্ছে ফুটবলের দ্বারা, তাহলে এটি হচ্ছে করণবাচক পদ। এখানে ধরো তোমাদেরকে বলা হচ্ছে যে তারা সাঁতার কাটছে, এখানে বাক্যের মধ্যে একটু লক্ষ্য করে দেখবে যে সাঁতার কাটছে, সাঁতার দ্বারা কাটছে নয়, সাঁতার কাটছেটাই মূলত ক্রিয়া, তবুও আমরা এখানে সাঁতারটাকে কর্মবাচক পদ হিসেবে চিহ্নিত করতে পারি। কিন্তু এই ধরো তারা তাস খেলছে, তারা ফুটবল খেলছে, তাহলে তাস দ্বারা খেলাটা সম্পন্ন হচ্ছে বা ফুটবল দ্বারা খেলাটা সম্পন্ন হচ্ছে, এই সেন্সটা এখানে আছে, তাই এখানে ফুটবল হচ্ছে করণ কারক এবং শূন্য বিভক্তি। 6 নম্বর বাক্য দেখো, ছেলেদের খাবার দাও। তাহলে এখানে বাক্যে দাওটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, এই দাও ক্রিয়াটা কে সম্পন্ন করবে না, কর্তাটা এখানে উহ্য আছে, যে ছেলেদের খাবার দাও, তোমরা ছেলেদের খাবার দাও, তাহলে এখানে সেই কর্তাটা উহ্য বাক্যে নেই, তাহলে কাকে দিতে বলা হচ্ছে না ছেলেদের, তাহলে কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মবাচক পদ পাওয়া যায়, তাহলে তোমরা এটাকে কর্ম বলে ভাবতে পারো, না এটা কর্ম নয়, ছেলেদের জন্য খাবার দিতে বলা হচ্ছে, তাই ছেলেদের হয়ে গেছে এখানে নিমিত্ত কারক। বিশেষত তোমরা নিমিত্ত কারকের ক্ষেত্রে দেখবে ক্রিয়াটা দাও মানে সম্পূর্ণরূপে দেওয়ার অর্থ এখানে প্রকাশ পায়। তা ছেলেদের জন্য এখানে খাবার দিতে বলা হচ্ছে, কি দিতে বলা হচ্ছে না খাবার, খাবারটা হয়েছে কর্মবাচক পদ, আর ছেলেদেরটা হয়েছে ছেলেদের জন্য খাবার দাও, অন্ধজনের জন্য আলো দাও, তাহলে সেখানে অন্ধজনের ছেলেদের হয়ে যাচ্ছে নিমিত্ত কারক। 7 নম্বর বাক্যে লোকটা সকাল থেকে বসে আছে, তাহলে বসে আছে এটা সমাপিকা ক্রিয়া, এই বসে থাকা ক্রিয়াটা কে সম্পন্ন করছে, লোকটা, লোকটা হচ্ছে কর্তৃকারক। আর কোন সময় থেকে বসে আছে না সকাল থেকে, তাহলে সকাল হয়ে গেছে এখানে অপাদান কারক, সকাল হচ্ছে এখানে অপাদান কারক। আর যদি শুধু সকালের তলায় দাগ থাকে তাহলে অপাদান কারকে শূন্য বিভক্তি, আর সকাল থেকে একসঙ্গে দাগ থাকলে হবে অপাদান কারকে থেকে অনুসর্গ। 8 নম্বর বাক্যে বলা হচ্ছে রামের চেয়ে শ্যাম বড়। এই বাক্যে দেখো হয়, হয় ক্রিয়াটা রামের চেয়ে শ্যাম হয় বড়, এখানে ক্রিয়াটা উহ্য আছে, তাহলে কি হয় না বড়, বড় পদটাকে আমরা কর্মবাচক পদ বলতে পারি, তাহলে কার থেকে কে বড় না যার চেয়ে বড় সেই পদে হবে অপাদান কারক, যার চেয়ে বড়, তাহলে এখানে রামের চেয়ে বড়, কে হয় বড় না শ্যাম, শ্যাম হচ্ছে এখানে কর্তৃকারক। এই বাক্যে যে হয় বড়, কে বড় না শ্যাম বড়, তাহলে শ্যামের সম্পর্কে বলা হচ্ছে শ্যাম হচ্ছে এই বাক্যের কর্তা। এবারে এই শ্যাম কার চেয়ে বড় না রামের চেয়ে, রাম হচ্ছে অপাদান কারক। তাহলে অপাদান কারকের তো বিভিন্ন প্রকার আছে, তাই এখানে আমরা চেয়ে অনুসর্গের ব্যবহার দেখছি, বা চেয়ে হয় অপেক্ষাও হয়, এখানে রামের পদটা হয়েছে অপাদান কারক। তারপরে 9 বাক্যে ছেলেটি গণিতে কাঁচা, তাহলে এখানে হয় কাঁচা, হয় ক্রিয়াটা উহ্য আছে, তাহলে কে হয় না ছেলেটি, ছেলেটি হচ্ছে কর্তৃকারক। আর কোন বিষয়কে কেন্দ্র করে সে অদক্ষ পটু নয় না গণিত বিষয়কে কেন্দ্র করে, তাহলে গণিত বিষয়টা হচ্ছে এখানে আধার, যে আধারে তা অদক্ষতা প্রকাশ করা হচ্ছে, তাহলে গণিত হয়েছে এখানে অধিকরণ কারক, গণিত হচ্ছে অধিকরণ কারক। তারপরের বাক্য দেখো, এর পরের বাক্য দুটো মূলত রয়েছে অকারক পদ, লণ্ঠনের আলোয় মাছের আঁশ চকচক করে, তাহলে এই বাক্যে দেখো মূলত যে বাক্যটা কি না আলোয় আঁশ চকচক করে, এবার আলোটা কিসের লণ্ঠনের, আঁশটা কিসের না মাছের, তাহলে এখানে মূলত আমরা দেখব লণ্ঠনের পদটি আর মাছের পদটি হচ্ছে সম্বন্ধ পদ। এই পদ দুটি দেখো, আলো লণ্ঠনের পদটি আলোর সঙ্গে সংযুক্ত
আর মাছের পদটি আঁশের সঙ্গে সংযুক্ত। এই দুটো পদ ছাড়াও কিন্তু বাক্য হয়ে যাচ্ছে। আলোয় আঁশ চকচক করে। আলোটা কিসের? লণ্ঠনের। আঁশটা কিসের? না মাছের। এ দুটি হচ্ছে সম্বন্ধ পদ। এবং এখানে দেখো এর বিভক্তি রয়েছে। সম্বন্ধ পদ আমরা চিনব মূলত র বা এর বিভক্তি দেখে। তাছাড়া আমরা বাক্য পড়লেই বুঝে যাব যে ক্রিয়ার সঙ্গে করে, চকচক করে, ক্রিয়ার সঙ্গে মাছের বা লণ্ঠনের কোনো সম্পর্ক সরাসরি নেই। তারপরে 11 নম্বর বাক্যে দেখো, দুধটুকু খেয়ে নাও বাছা। এখানে মূলত এই বাছা এটি হচ্ছে সম্বোধন পদ। এটা ছিল তোমাদের সম্বন্ধ পদ, এই দুটি। আর এখানে আমরা দেখব বাছা হচ্ছে সম্বোধন পদ। কাউকে আহ্বান করা হয় বা ডাকা হয় যে পদের মাধ্যমে। দেখো বাছা বলে এখানে সম্বোধন করা হচ্ছে, ডাকা হচ্ছে। দুধটুকু খেয়ে নাও বাছা। কি খেতে বলা হচ্ছে? দুধটুকু। দুধ হচ্ছে এখানে কর্মবাচক পদ এবং টুকু হচ্ছে এখানে বলা চলে এক প্রকার নির্দেশক। তা খেয়ে নাওটি এখানে সমাপিকা ক্রিয়া। তাহলে আমরা এখানে 11টি বাক্যের প্রত্যেকটি পদ কোনটি ক্রিয়া এবং কোন পদে কি কারক হয়েছে, অর্থাৎ কোন পদটি ক্রিয়াপদের সঙ্গে কি সম্পর্কে যুক্ত, দেখো বিশ্লেষণ করলাম। তোমরা যদি এভাবে প্রত্যেকটি বাক্য ধরে ধরে যে পদে রেখাঙ্কিত করা আছে বা দাগ দেওয়া আছে সেই পদটি ছাড়াও যদি অন্যান্য পদগুলিতে কি কারক হয়েছে একটু দেখার চেষ্টা করো, তাহলে তোমাদের কাছে কিন্তু আরও সহজ হয়ে যাবে কারক বিভক্তি নির্ণয় করা। তোমরা পুরোটাই বুঝে যাবে যে কিভাবে আমরা প্রত্যেকটি পদকে চিহ্নিত করব বাক্যে, যে কোন কারক সম্পর্কে যুক্ত ক্রিয়াপদের সঙ্গে। তাহলে আজকে তোমরা এতটুকুনি অনুশীলন করো। সেই সঙ্গে তোমরা ভালো করে তৈরি করবে প্রথমে যেটা দেয়া হয়েছিল তোমাদের, যে সমাপিকা ক্রিয়াকে আমরা কি দিয়ে প্রশ্ন করলে কোন কারক পাবো। এই বিষয়টা কিন্তু তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, আজ এতটাই তোমাদের অনুশীলন করার জন্য রইল।